আসসালামু আলাইকুম। যারা লাইভের সাথে আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রায় মধ্যরাতে যেহেতু একটি গুজব চলছে, সেই দুপুরবেলা থেকে বোধহয় এই কারণে একটু ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে আসলে এই মধ্যরাতে বলা চলে মোটামুটি লাইভে আসা। যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা অনেকেই ফোন দিয়েছিল যে বিশেষ করে পুরানো ভিডিও দেখে, কারণ বিশেষ করে দুষ্কৃতিকারীরা গুজব ছড়িয়েছিল যে আমাকে গ্রেপ্তার করা হয়েছে, এমন একটি বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হয়েছিল, যে কারণে অনেকে খুবই উদ্বিগ্ন ছিলেন। এবং আরেকটা কথা হচ্ছে যে আপনারা জানেন যে বিশেষ করে বর্তমানে আমি এই যে এমডি নুরুল হক নূর এবং নুরুল হক নূর, এই দুটো পেজ থেকে আমি সাধারণত লাইভ করে থাকি। এবং আমি অনেকবার বলেছি যে বিশেষ করে আমার নামে অসংখ্য ফেক পেজ রয়েছে, যেগুলো থেকে বিভ্রান্তিকর নিউজ ছড়ানো হয়, পোস্ট করা হয়, যে কারণে আসলে আজকের বিশেষ করে আমি বলবো এরকম বিভ্রান্তিও ছড়িয়েছে। যে কারণ আমাদের যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, আমরা যে বিভিন্ন ঘেরাও টেরাও করেছিলাম, সেগুলোর পুরানো ভিডিও আসলে এই ফেক পেজগুলো থেকে চালানো হচ্ছে। এবং ওখানে আসলে এভাবে বলা হয়েছে যে ভিপি নূর গ্রেপ্তার হয়েছে এবং ভিপি নূরের সহযোদ্ধাদের উপরে হামলা হয়েছে, যেটা সম্পূর্ণ আসলে একটা মানে ভিত্তিহীন এবং একটা গুজব নিউজ, যেটা আমরা বলতে পারি। কারণ আমরা বারবার বলেছিলাম যে আসলে যে এই ফেক পেজগুলোতে আপনারা কেউ লাইক শেয়ার কমেন্ট করবেন না, কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে এই ফেক পেজগুলো হচ্ছে রিচ হয় এবং এগুলো অপ্রাসঙ্গিক ও নিউজ ছড়ায়। অনেক ক্ষেত্রে আমাদের পক্ষে পজিটিভ নিউজও করে, আবার গুজবও ছড়ায়। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতি একটু অনুরোধ থাকবে যে আপনারা এই ফেক পেজগুলো আসলে কেউ শেয়ার দেবেন না, এবং ফেক পেজের কোনো নিউজও লিঙ্ক গুরুত্বপূর্ণ হলে শেয়ার করবেন না। আর এই ফেক পেজ বা গ্রুপগুলোতে আপনারা অ্যাড হবেন না, কারণ অনেকে দেখা যায় আমাদের এই পেজগুলোতে আপনার গুরুত্বপূর্ণ পোস্টে দেখা যায় তারা অনেকে এসে আপনার বলে যে এটা গণ অধিকার পরিষদ, এটা ভিপি নূর ভাইয়ের পেজ। দয়া করে আমি বলবো যে আপনারা কোন পেজে লাইক দেবেন, কোন গ্রুপে অ্যাড হবেন, কি শেয়ার দেবেন, এই কন্টেন্টগুলো অর্থাৎ সেটার উপাদানগুলো কি বলা হচ্ছে, সেখানে কি শেয়ার দিচ্ছেন, এগুলো একটু দেখে দেবেন। তো আমি এখন পর্যন্ত ভালো আছি এবং আমরা এটুকু বলতে পারি যে আমাদের যতই অন্যায়, অনিয়ম, নির্যাতন যে চালানো হোক না কেন, কখনোই অন্যায়, অনিয়ম, বৈষম্যের সাথে আপোষ করিনি, করব না। এবং আমাদের যে সংগ্রাম বর্তমানের, যে আগামীর নতুন বাংলাদেশকে বিনির্মাণ করা, সে সংগ্রাম অব্যাহত থাকবে। তো আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে 17ই মার্চ বাংলাদেশের মুক্তি সংগ্রাম তথা এদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে 101তম জন্মবার্ষিকী, তার জন্ম শতবার্ষিকী, যেটি মুজিব বর্ষ নামে সরকার পালন করার একটা সিদ্ধান্ত নিয়েছিল। সেটি আপনার যেহেতু বঙ্গবন্ধুর জন্ম ছিল আপনার 1920, সুতরাং 2020 সালে 100 বছর সেটি সরকার পালন করেছিল। এবং করোনা মহামারীর কারণে তারা আসলে ওই অনুষ্ঠানটি সরকারের ভাষ্য মতে আপনার তারা খুব জাঁকজমকপূর্ণভাবে তারা পালন করতে পারেনি, যে কারণে তারা ঘোষণা দিয়েছিল যে এটাকে আরো 1 বছর মানে এটাকে দীর্ঘায়িত করবে, অর্থাৎ মুজিব বর্ষটা সাধারণত তো বর্ষ 100 বছরে হয়, সেটাকে তারা 101 বছরে পালন করবে। এটা আমার কাছে আসলে একটা হাস্যকর ঘটনা মনে হয়েছে। কারণ কি, বঙ্গবন্ধুর মতো নেতা, তার আসলে জন্মবার্ষিকী পালনে তার সম্মান বাড়বে কমবে এমনটা বিষয় না। কারণ ইতিমধ্যেই অনেকেই, বিশেষ করে আমরা মনে করি যে তিনি শুধু বাংলাদেশের নেতা নয়, তিনি সারা বিশ্বের নেতা এবং সারা বিশ্বের নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের একটা কণ্ঠস্বর হয়ে থাকবেন। কাজী সেক্ষেত্রে জন্মবার্ষিকী খুব জাঁকজমকপূর্ণভাবে পালন করে, আতশবাজি ফুটিয়ে, প্যারেড গ্রাউন্ডে বিশাল বিশাল আয়োজন করেই যে তাকে একেবারে সম্মান বাড়ানো হবে, আমার কাছে এটা মনে হয় না। বরঞ্চ তার যে কর্মজীবন, তার যে কর্মময় জীবনের যে গল্প, ইতিহাস, সেগুলো নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি, সভা সেমিনারে করি, আজকের প্রজন্মের মাঝে আমরা তুলে ধরি, তাহলেই আমি মনে করি যে বঙ্গবন্ধুর এই জন্ম শতবার্ষিকী সেটা সফল হবে। কিন্তু আমরা একদিকে দেখি যে বিশেষ করে বর্তমানের যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ,
যারা বঙ্গবন্ধুর দল হিসেবে নিজেদেরকে দাবি করে, কিন্তু তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে কিন্তু বঙ্গবন্ধুর আসলে কর্মকাণ্ডের অনেক অমিল রয়েছে, বা অনেক ক্ষেত্রে মিল খুঁজে পাওয়া যায় না। কারণ বঙ্গবন্ধুকে যেটা বলেছি, যে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন বিশ্ব আজ দুই শিবিরে বিভক্ত, একদল শোষিত আর একদল শোষক। আমি শোষিতের পক্ষে, বঙ্গবন্ধু শোষিতের পক্ষে ছিলেন, এবং আমরাও যেটা দেখেছি বঙ্গবন্ধু এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য অন্যায় অনিয়ম বৈষম্যের বিরুদ্ধে, পাকিস্তানিদের শোষণ নিপীড়নের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন, এবং মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। এবং তার যে ঐতিহাসিক উক্তি ছিল বা বাণী ছিল যে তিনি মানুষের অধিকার আদায়ের জন্য নিজেকে উৎসর্গ করতে পারেন, এবং আমরা দেখি যে আসলে এই স্বাধীনতার 50 বছরে কিংবা বঙ্গবন্ধুর এই জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত দল, শুধু বঙ্গবন্ধুর একার প্রতিষ্ঠিত দল নয়, বঙ্গবন্ধু ভাসানী, শামসুল হক খান সহ ওই সময়ের যারা বঙ্গবন্ধুর সিনিয়র পলিটিশিয়ান ছিলেন, যারা আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগ্রাম রচনার পথকে সুগম করেছিলেন, সেই তাদেরই প্রচেষ্টায় যে প্রতিষ্ঠিত হয়েছিল যে আওয়ামী লীগ, সেখানে যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা গুরুত্বপূর্ণ সময় এই দলের নেতৃত্ব দিয়েছেন, রাজনীতি করেছেন, সুতরাং আওয়ামী লীগ সেই ক্ষেত্রে অবশ্যই বঙ্গবন্ধুদের দল, ভাসানীর দল, সেটা তারা দাবি করতে পারে। কিন্তু আমরা যদি একটা জিনিস দেখি যে বর্তমান আওয়ামী লীগ কি করছে, যেখানে বঙ্গবন্ধু মানুষের ভোট ও ভাতের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করেছেন, সেখানে বর্তমান আওয়ামী লীগ কিন্তু মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। কারণ আজকে এই সরকারের আমলে কোথাও ভোট হচ্ছে না, ভোটের নামে সহিংসতা হচ্ছে, খুন হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এবং মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে বিনা ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করা হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে বর্তমান আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের কতটুকু আছে সেটি কিন্তু একটা প্রশ্নের দাবিদার রাখে। তাছাড়া আমরা আরেকটা জিনিস যদি দেখি যে বঙ্গবন্ধু সবসময় এই যে অন্যায় অনিয়ম জুলুমের বিরুদ্ধে কথা বলছেন, নিপীড়নের বিরুদ্ধে কথা বলছেন, সেখানে আমরা যদি দেখি যে আজকের আওয়ামী লীগ একটা দুর্বৃত্তের দলে পরিণত হয়েছে, যেখানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলে যে আজকে তারা একটা এই সরকার হচ্ছে মাফিয়াদের সরকার, এবং বাংলাদেশকে তারা মাফিয়া স্টেট হিসেবে আপনার বর্ণনা করেছে, যেখানে আল জাজিরা দেখিয়েছে যে রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ জায়গায় থেকে কিভাবে একদল দুর্বৃত্ত রাজনৈতিক প্রভাবকে ব্যবহার করে তারা হচ্ছে বাংলাদেশের টাকা বাইরে পাচার করে, ক্ষমতার অপব্যবহার করে, এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গুম খুন গুন্ডামির মতো কাজ করে। এটা তারা আল জাজিরা দেখিয়েছিল। তো আজকের যে বিষয়ে মুজিব বর্ষের এই, এখন যদিও মুজিব বর্ষ নাই, মুজিব বর্ষ তো মানে 2019 সাল থেকে 20 সাল থেকে 21 সাল পর্যন্ত ছিল আসলে, সেই তারপরেও এখন যেহেতু সরকার এটাকে আমি মনে করি যে রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য আসলে এই মুজিব বর্ষকে আবার আরেক বছর বাড়িয়ে মানে একটা রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য একটা রাজনৈতিক ইস্যু তারা তৈরি করেছে। অর্থাৎ যাতে, যেহেতু বর্তমানের এই বিনা ভোটের সরকার মানুষের উপরে জুলুম করে, গুম খুন করে তারা ক্ষমতায় আছে, ভিন্ন মত বিরোধী দলের উপরে দমন পীড়ন করে, হাজার হাজার মামলা দিয়ে হাজার হাজার মানুষকে কারারুদ্ধ করে, তো এই ক্ষেত্রে এবং এই যে বাংলাদেশকে যে তারা একটা মাফিয়া স্টেটের দিকে নিয়ে যাচ্ছে, এইসব অপকর্ম থেকে মানুষের দৃষ্টিকে আড়াল করার জন্য মূলত তারা বঙ্গবন্ধুকে একটা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে, যে কারণে আপনার এক বছরের মুজিব বর্ষ তারা আবার আরো আরেক বছর, সেটা কেননা আপনার পরবর্তীতে এটা বলে যে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত মুজিব বর্ষ চলবে, কারণ এখানে বঙ্গবন্ধুকে সম্মান করার জন্য এই আওয়ামী লীগ মুজিব বর্ষ করে নাই, তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, তাদের মাফিয়াগিরিকে বৈধতা দেওয়ার জন্য, তাদের স্বৈর শাসনকে দীর্ঘায়িত করার জন্য তারা বঙ্গবন্ধুর মতো একজন জাতীয় নেতার জন্ম শতবার্ষিকী সাইনবোর্ড করে তারা এই মুজিব বর্ষের নামে তাদের অপকর্ম আরো দীর্ঘায়িত করার চেষ্টা করছে, যে আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুক্তিযুদ্ধের 50 বছর বাংলাদেশে পালন করা হবে। এই স্বাধীনতা কাদের? এদেশের কৃষক, শ্রমিক, আপামর জনগণের। সেই স্বাধীনতা সকলে মিলেমিশে কাজ পালন করবে, আমোদ ফুর্তি করবে, শোভাযাত্রা, আনন্দ র্যালি করবে। কিন্তু আমরা দেখি যে বর্তমানের এই বিনা ভোটের ফ্যাসিবাদী সরকার, এই মাফিয়া সরকার, ভারতের তাবেদারি গোলাম সরকার, তারা হচ্ছে আপনার শুধু একাই হচ্ছে আপনার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে, কারণ 17ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত রাজনৈতিক দলগুলো যেন কর্মসূচি না পালন করে, সেজন্য তাদের উপরে প্রেসার দেওয়া হচ্ছে, প্রশাসন দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, অফিসে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে, অফিসে গিয়ে হুমকি দিচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। সুতরাং এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী
বর্তমানের এই বিনা ভোটের মাফিয়া সরকারের রাষ্ট্রীয়ভাবে পালন করার কোনো নৈতিক এখতিয়ার নাই, তারপরেও তারা পালন করছে গায়ের জোরে। অর্থাৎ ওই যে বলছি, তাদের অপকর্মকে জায়েজ করার জন্য, তাদের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য তারা বঙ্গবন্ধুকে যেমন আপনার একটা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে, তেমনি মুক্তিযুদ্ধের চেতনাকে বা এই মুক্তিযুদ্ধকেও তারা তাদের অপকর্মের সাইনবোর্ড হিসেবে আসলে ব্যবহার করছে। যে কারণেই তারা এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেও অন্য কোনো সংগঠনকে তারা প্রোগ্রাম করতে দিচ্ছে না। অন্য কোনো সিভিল সোসাইটি, রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন তাদের উপরে এক প্রকারের অলিখিত নিষেধাজ্ঞা জারি করছে। এবং এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক চেতনা, যেখানে আপনার সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মিলেমিশে বাস করে, সেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বর্তমানের এই মাফিয়া সরকার রাষ্ট্রীয় অতিথি হিসেবে কাকে আনছে? ভারতের সাম্প্রদায়িক অপশক্তির দূষর, উগ্র হিন্দুত্ববাদের লালনকর্তা পালনকর্তা সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীকে, যার হাত হচ্ছে মুসলিম সহ অসংখ্য সংখ্যালঘু মানুষের রক্তে রঞ্জিত। এবং এই মোদীর শাসন আমলে আপনারা দেখেছেন ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে কিভাবে মুসলিমদের উপরে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। সামান্য গরুর মাংস পরিবহন কিংবা গোমাংস ভক্ষণের মতো ঠুনকো অভিযোগে মানুষকে কচুকাটা করেছে, জয় শ্রীরাম নামে স্লোগান দিয়ে মানুষকে আগুন ধরিয়ে দিয়েছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। এবং এই যে নরেন্দ্র মোদী, যিনি তার এসব সাম্প্রদায়িক কর্মকাণ্ডের কারণে ভারতেই তিনি গুজরাটের কসাই নামে খ্যাত, কাজী সেই গুজরাটের কসাই নামক নরেন্দ্র মোদীকে এই আমাদের বর্তমান বিনা ভোটের মাফিয়া সরকার, ফ্যাসিবাদী সরকার, ভারতের তাবেদার সরকার মোদীকে এনে এখানে হচ্ছে তারা বাংলাদেশেও সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। যে কারণে আমরা বলছি যে এই বঙ্গবন্ধুর চেতনার নাম দিয়ে কিংবা আপনার মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে হলেও এই বর্তমান সরকার কিন্তু একটা চরম সাম্প্রদায়িক কাজকর্মে লিপ্ত আছে। আপনারা দেখেছেন এর আগে এদেশের আলেম ওলামাদেরকে নিয়ে আপনার কিভাবে তারা আপনার মিথ্যাচার করেছে, প্রোপাগান্ডা ছড়িয়েছে এবং ধর্ম বিদ্বেষীমূলক বক্তব্য দিয়েছে। আবার সেই আলেম ওলামাদেরকে নিয়ে কিন্তু ভোটের সময় তারা জয় করেছিল। অবশ্যই বিভিন্ন জনে বিভিন্ন কমেন্টস করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা ভালোবাসা রইল। অবশ্যই এই লাইভটি শেয়ার করবেন, কারণ যেহেতু মূলধারার গণমাধ্যমে এই কথাগুলো প্রচার করছে না, কারণ গণমাধ্যমগুলো নাটাই এখন এই বিনা ভোটের মাফিয়াদের হাতে। গণমাধ্যম চাইলেও আজকে সত্যকে সত্যরূপে প্রচার করতে পারে না। তাদের যেহেতু সরকার ভারতের দালালি করছে, গণমাধ্যম অনেক ক্ষেত্রে অনেক গণমাধ্যম ভারতের দালালি করে। আর রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দলে তো ভারতের এজেন্ট রয়েছে, শুধুমাত্র রাজনৈতিক দল না, প্রশাসনের ক্ষেত্রে আপনারা দেখেন নাই কিছুদিন আগে প্রশাসনের একদল, আমি বলবো যে মানে যে দুর্বৃত্তরা যে ঔদ্ধত্য দেখিয়েছে, প্রশাসন সরকারি সকল প্রজাতন্ত্রের সকল শ্রেণী পেশার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা জনগণের সেবা করার জন্য শপথ নিয়েছেন, সাংবিধানিক অধিকারকে সমুন্নত রাখার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য তারা শপথ নিয়েছেন। সেখানে তারা কিন্তু এই বিনা ভোটের মাফিয়াদের গোলামি করার জন্য কিছু কতিপয় কর্মকর্তা যে ঔদ্ধত্যমূলক আচরণ করছেন, যেটা আসলে খুবই অবিশ্বাস্য এবং আশ্চর্যজনক। যে কারণে অবশ্যই এই বক্তব্যগুলো মানুষের কাছে আমাদের যাওয়া দরকার। সে কারণে কেউ যদি লাইভ শেয়ার করেন, ডাউনলোড করে প্রচার করেন, আই হ্যাভ নাথিং টু সে, কারণ এই কথাগুলো মানুষের জানা দরকার। তো যেটা বলছিলাম যে আপনারা দেখেছেন প্রশাসনের কাছ থেকে দু একজন কর্মকর্তা বলছেন যে মোদী বিরোধী যারা মিছিল মিটিং করবে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন একেবারে সিম্পল কথা, আমি এর আগের অনেক লাইভে বলেছি, আবারও বলছি যে দেখেন, একটা দেশের নাগরিকদের যে কোনো অন্যায় অনিয়ম বৈষম্য নিয়ে প্রতিবাদ করার আপনার যৌক্তিক অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে। মানুষ সভা সমাবেশ মিছিল মিটিং করবে, এটা তার সাংবিধানিক অধিকার। এখন বিদেশি অনেক মেহমান আসছেন, আমরা কিন্তু সব মেহমানের বিরোধিতা করিনি। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আসবে, মালদ্বীপের প্রধানমন্ত্রী এসেছেন, আরো অন্যান্য দেশের প্রধানমন্ত্রীরা আসবেন, কিংবা ভারতের আপনার এই মোদী ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা আসবেন, কংগ্রেসের প্রতিনিধিরা আসবেন, তৃণমূল কংগ্রেস থেকে আসবেন, সিপিএম থেকে আসবেন, অনেক দল থেকে আসবেন। আমরা কিন্তু কারো বিরোধিতা করিনি, স্পষ্টভাবে বলেছি আমরা মোদীর বিরোধী। কারণ মোদী একজন উগ্র হিন্দুত্ববাদী, একজন কুখ্যাত লিডার, যার হাত অসংখ্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের
হাতে রক্তে রঞ্জিত, এবং তারা বাংলাদেশেও তাদের এই উগ্র হিন্দুত্ববাদকে ছড়ানোর জন্য কাজ করছে। বাংলাদেশেও তারা তাদের এজেন্ট নিয়োগ দিয়েছে, যারা বাংলাদেশেও সাম্প্রদায়িক দাঙ্গা সহিংসতা ঘটিয়ে বিভিন্ন ব্যক্তি এবং গোষ্ঠীর উপরে দায় চাপানোর চেষ্টা করছে, যেটি আমরা দেখেছি সুনামগঞ্জের একটা ঘটনা। আমি খুব বিস্তারিত জানি না, সেখানে যে জিনিসটি দেখেছিলাম যে একদল আপনার দুর্বৃত্তরা বোধহয় কি কারণে আমি জানি না, সেখানে আপনার বোধহয় ঝামেলা হয়েছে, কিন্তু সে দায় দেখেছি চাপিয়ে দেওয়া হচ্ছে মামুনুল হক, মাওলানা মামুনুল হকের অনুসারী নাকি এটা বলে। অর্থাৎ ইসলামিক যে কিছু বক্তা রয়েছে যারা সাহসী বক্তা এই সময় বিভিন্ন প্রতিবাদ করে থাকেন, যেহেতু মামুনুল হক একজন এবং হেফাজতের নেতা, সরকারের সাথে তারা আপোষ করছে না, সরকার নানাভাবে তাদেরকে চেষ্টা করছে নিয়ন্ত্রণের, তারা সরকারের বাগে আনছে না, যে কারণে তারা চেষ্টা করছে এইরকম আলেম ওলামাদেরকে নিয়ে বিষেধাঘাত ছড়িয়ে সাম্প্রদায়িকতার অভিযোগে এই আলেম ওলামাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য। কাজেই সেই ক্ষেত্রে আমি সকল হিন্দু মুসলিম ভাইদের প্রতি অনুরোধ রাখবো, শুধু হিন্দু মুসলিম নয়, বাংলাদেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের প্রতি এবং সংখ্যাগরিষ্ঠ ভাই বোনদের প্রতি, আমরা আমাদের ছোট্ট একটা দেশ, অনেক জনসংখ্যা, কাজে আমরা যেন কোনো সাম্প্রদায়িক দাঙ্গায় কিংবা সাম্প্রদায়িক সহিংসতায় কারণ উস্কানিতে যেন আমরা পা না দেই। যদি কেউ ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, শিখ, জৈন, যে কোনো ধর্ম নিয়ে কেউ যদি কটাক্ষ করেন, তার জন্য আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। কিন্তু তাই বলে কাউকে পিটিয়ে মারা, কারো বাড়ি করে হামলা করা, মন্দির মসজিদে হামলা করার অধিকার কিন্তু কারো নেই। কাজেই যারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করবেন তাদের কিন্তু আমি মনে করি মতলব খারাপ রয়েছে, এবং এগুলো হয়তো ওই মোদিদের এজেন্ট কিংবা গোয়েন্দা সংস্থার এজেন্ট, যে যারা বাংলাদেশে একটা সাম্প্রদায়িকতার বিশেষ করে সাম্প্রদায়িক সহিংসতা ঘটাতে চেষ্টা করছেন। তো আমি আজকে আর একটা বিষয় খুব বিশেষভাবে যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, যে দেখেন আপনারা আজকের আমি পেপার পত্রিকায় দেখেছি কুড়িগ্রামের একটি ঘটনা, সেখানে আপনার সাবেক জেলা ছাত্রলীগের একজন সহসভাপতি, তার নাম আতাউর রহমান মিন্টু, তিনি হচ্ছেন কুড়িগ্রামের আপনার সভাপতি, সম্ভবত জাফর মিয়ার গ্রুপের রাজনীতি করেন। জাফর মিয়ার রাজনীতি করায় আপনার অপর পক্ষ যে সেক্রেটারি গ্রুপ মঞ্জু মিয়ার গ্রুপ, তার হচ্ছে 2 হাতের কবজি কেটে দিয়েছে এবং পায়ের আপনার রক কেটে দিয়েছে, এবং যারা এই যে রক কেটেছে, আপনার হাতের কবজি কেটেছে, তারা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জু মিয়ার গ্রুপ, যেটা পত্রিকাতে পড়ে আমি যেটা জানতে পেরেছি, আমি অত বিস্তারিত জানি না। তবে অবশ্যই এই বর্তমান সময়ে হাতের কবজি কাটার মতো সাহস কিংবা পায়ের রক কাটার মতো সাহস আওয়ামী দুর্বৃত্ত ছাড়া, লীগের দুর্বৃত্ত ছাড়া সাধারণ মানুষের কিংবা অন্য কোনো গোষ্ঠীর সাহস নাই। এবং এই কবজি কেটে তারা আতাউর রহমান মিন্টুকে বলেছেন, তোর এত বড় সাহস, তুই মঞ্জু মিয়ার বিরুদ্ধে রাজনীতি করস, জাফরের সাথে রাজনীতি করস। তারা বলেছে যে কুড়িগ্রাম চলবে মঞ্জু মিয়ার কথায়, অর্থাৎ কুড়িগ্রামের রাজা মঞ্জু মিয়া, কুড়িগ্রামে আর কারো কথা চলবে না, অন্য কোনো রাজনীতিও চলবে না। কারণ যেটা আওয়ামী লীগের এই যে একদল রাজনীতির এই দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ফলে আওয়ামী লীগের মধ্যে যে একদল দুর্বৃত্ত তৈরি হয়েছে, যারা আওয়ামী লীগকে ব্যবহার করে, দলের তকমাকে ব্যবহার করে, তা সারা দেশে যারা মাফিয়াগিরি করছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, বাইরে টাকা পাচার করছে, সাংবাদিকদের মারছে, ভিন্ন মত বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদেরকে মারছে, প্রশাসনকে মারছে অনেক ক্ষেত্রে। কারণ আমরা এর আগে দেখেছি বিভিন্ন জায়গার স্থানীয় সরকার প্রশাসনের কেউ ডিসিকে আপনার মারতে গেছেন, এসপিকে মারতে গিয়েছেন, ইউনোকে ধাক্কা দিয়েছেন, মহিলা ইউনোকে লাঞ্ছিত করেছেন, দিনাজপুরের ঘোড়াঘাটের ইউনোকে তো কুপিয়েছেন, এটা আমরা দেখেছি যে যুবলীগের কর্মীরা। কাজেই সেই আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন যে ঘটছে রাজনীতিতে, এবং আওয়ামী লীগ যে একটা দুর্বৃত্তর দলে পরিণত হচ্ছে, একটা দুর্বৃত্তের সংগঠনে পরিণত হচ্ছে, এই কুড়িগ্রামের ঘটনাটা তার উদাহরণ। এবং এর আগে আপনারা জানেন যে আমাদের একদল সহযোদ্ধা, আমাদের যুব অধিকার পরিষদের সহযোদ্ধারা আপনার নিউ মার্কেট এলাকায় তারা হচ্ছে যুব অধিকার পরিষদের ক্যালেন্ডার বিতরণ করতে গিয়েছিল। সেখানে হচ্ছে স্থানীয় আপনার যুবলীগের একটা ওয়ার্ড পর্যায়ের নেতা, তিনি সেই আমার যুব অধিকার পরিষদের সহযোদ্ধা ছিলেন। সেখানে ইসমাইল, আমাদের বর্তমান যুব অধিকার পরিষদ ঢাকা মহানগরের সদস্য সচিব দক্ষিণের, এবং সেখানে আমাদের ছাত্র অধিকার পরিষদের মিরাজুল ছিলেন, তাদের উপরে তারা সেদিন হামলা চালিয়েছিল। এবং হামলা চালিয়ে তখন এখানে বলেছিলেন যে তোরা কার এলাকায় আসছিস জানোস, এটা তাপস ভাইয়ের এলাকা, মেয়র তাপসের এলাকায়, ঢাকা দক্ষিণ চলবে মেয়র তাপসের এলাকা, তাপসের কথা ছাড়া এই এলাকায় মানে গাছের পাতাও নড়ে না। তো তাহলে ওই যে ঢাকার দক্ষিণ বলছে তাপসের কথায় চলবে,
আপনার কুড়িগ্রাম চলবে মঞ্জুর কথায়, এবং নোয়াখালীতে যে কি ঘটনা ঘটছে সেটা তো আপনারা দেখেছেন যে আসলে অনেকে হাস্যকর ভাবে অনেক কথা বলে থাকেন যে নোয়াখালী বিভাগ চাই বলে, অনেকে নানা ধরনের হাস্যকর কথা বলে থাকেন। নোয়াখালীর বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরেন যে নোয়াখালীতে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, অনেকে হাস্যকর ভাবে বলেন যে দুষ্টামি করে যে নোয়াখালীতে যাইতে আলাদা ভিসা লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা কিছুদিন আগের যে নোয়াখালীর কোম্পানিগঞ্জের যে কর্মকাণ্ড আমরা দেখেছি, সেখানে ওবায়দুল কাদের বর্তমান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক, সেই ওবায়দুল কাদেরের রাজনীতি মেনটেন করে, এবং আরেকটা গ্রুপ হচ্ছে ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের, এই মির্জা কাদেরের একটা গ্রুপ। এই ওবায়দুল কাদের গ্রুপ এবং মির্জা কাদের গ্রুপ দীর্ঘদিন ধরে নির্বাচনের আগ থেকে যে নানাবিধ সংঘর্ষ সহিংসতা, সেখানে যে 3 জন মানুষকে জীবন দিতে হয়েছে, 2 জন, একজন সাংবাদিক ছিলেন আর একজন যুবলীগের কর্মী হন। তিনি তো এই দেশের একজন নাগরিক। যুবলীগের কর্মীকে হত্যা করার অধিকার তো আওয়ামী লীগের নাই। তার আগের পরিচয় তিনি মানুষ, তারপরে যুবলীগ। কাজে আমরা সেই মানুষ হিসেবে তার প্রতি সহমর্মিতা, তার পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে বা সহমর্মিতা প্রকাশ করে এই প্রতিবাদটি করছি যে কাদের মির্জা এবং ওবায়দুল কাদেরের যে সমর্থক, সেখানে যে সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের মধ্যে যে বাঘ বিতণ্ডতা, হামলা মামলা এবং সর্বশেষ যে 2টো প্রাণ যে ঝরে গেল, এর দায় কে নেবে? ওবায়দুল কাদের নিবে না, মির্জা কাদের নিবে না, তাহলে কে নিবে? এই মির্জা কাদের এবং ওবায়দুল কাদেরের রাজনৈতিক পাওয়ার এক্সারসাইজ বা পাওয়ার পলিটিক্সের বলি হলো 2টো মানুষ, সাংবাদিক মুজাক্কির এবং আরেকজন সাধারণ মানুষ। তো এই দায়িত্ব ওবায়দুল কাদের এড়াতে পারেন না। সেখানে মামলা হয়েছে, আমরা দেখেছি আপনার বাদলকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কাদের মির্জাকে ওইভাবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কারণ কাদের মির্জা ওবায়দুল কাদেরের ভাই। তো তারা ঠিক থাকবে উপরে উপরে, কিন্তু তাদের রাজনীতির বলি হচ্ছে সাধারণ মানুষ। এখন নোয়াখালীতে আমরা যেটা দেখেছিলাম তখনকার সময় নির্বাচনের আগে, আপনার কাদের মির্জা বলেছিল যে বিশেষ করে পুলিশ, স্থানীয় প্রশাসন, ইউএনও প্রশাসন, ডিসিটিসি সবার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল যে তারা হচ্ছে কাদের মির্জার কথা শুনছেন না, তারা হচ্ছে ওবায়দুল কাদেরের কনসার্ন ছাড়া কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এবং নোয়াখালীতে যে শুরুর দিকে যে ধরনের আমরা বাক বিতণ্ডতা, আমরা যে ধরনের আপনার নানা ধরনের অপতৎপরতা, রাজনৈতিক সহিংসতা দেখলাম, সেখানে যদি ওবায়দুল কাদের সাহেব তো বড় একটা দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, একাধিকবার মন্ত্রী ছিলেন এবং বড় একটা ক্ষমতাসীন দলের পার্টির সাধারণ সম্পাদক, তিনি যদি তার এলাকার এই সমস্যাকে নিরসন করতেন, কার্যকর পদক্ষেপ নিতেন, তাহলে কিন্তু এই 2টো প্রাণ ঝরে যেত না। কাজে এই খুনের দায় অবশ্যই ওবায়দুল কাদেরকে নিতে হবে, ওবায়দুল কাদের ওয়াইফকে নিতে হবে, কারণ কাদের মির্জা বলেছেন এই অপরাজনীতির পেছনে নাকি তার ভাইও জড়িত। এবং কাদের মির্জা আরো বলেছেন যে এখানে তাল দিচ্ছেন নোয়াখালীর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল চৌধুরী, এবং তিনি আরো বলেছেন যে এখানে ফেনীর আপনার নিজাম হাজারির কথা বলেছেন, এবং নোয়াখালী সহ ফেনী অঞ্চলে কারা অস্ত্রের রাজনীতি করে, টাকা পয়সা দিয়ে রাজনীতি করে, প্রশাসনকে নিয়ে রাজনীতি করে, এগুলো তিনি বলেছেন। কাজে সেই ক্ষেত্রে অবশ্যই এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের তো বিচার হওয়া উচিত, কিন্তু তাদের কি বিচার হচ্ছে না, তাদের বিচার হবেও না, কারণ ক্ষমতায় আওয়ামী লীগ যাবে কিংবা অন্য দল যাবে, কিন্তু তার জন্য সবসময় ইতিহাসে যেটা বলে যে সবসময় এই দুর্বৃত্তদের ক্ষমতায় যাওয়ার জন্য সবসময় সাধারণ মানুষ তারা খেসারত দিয়েছে, এবং আমরা জানি না আসলে এই খেসারত এই বাংলাদেশের মানুষ আরো কতকাল দিবে। তারপরে আপনার এই ঢাকার দক্ষিণের কথা বললাম, তারপর মাছরাঙা টেলিভিশনে আপনারা কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখেছেন যে ঢাকার মালিক কয়জন, এখনো দেখবেন সেই প্রতিবেদনটি রয়েছে ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ায়। সেখানে আমরা দেখেছি যে আপনার ফ্লাইওভারের নিচেও জায়গা দখল করে কিভাবে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বাণিজ্য করে, কারণ বাজারে কিভাবে আপনার সময় 8 ঘন্টা মানে সময় শিফট করে করে তারা সেখানে দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করেন, টাকা উঠান। তো সেখানে আপনার 26 নাম্বার 38 নাম্বার ওয়ার্ড পুরান ঢাকার কাপ্তান বাজার এলাকার সেখানে সাংবাদিক আপনার আপনার ওভার ফ্লাইওভারের নিচে যে আপনার জায়গা দখল করে যে মুরগির আপনার কি বলে মুরগি রাখার যে ঘর তৈরি করে দিয়েছিল, সেই ঘরগুলো মাসে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা কামাই করছে। সেখানে যখন সাংবাদিকরা ভিডিও করতে গেলেন, সেখানে 38 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের একজন সহকারী তিনি সাংবাদিককে বলেছেন যে এই এলাকায় ঢুকেছেন কার অনুমতি নিয়ে লিখেছেন। তখন তিনি বলেছিলেন যে সরকারি জায়গা আপনারা ব্যবহার করছেন, আপনাদের অনুমতি আছে। তখন তিনিও বলেছিলেন যে এই এলাকায়
সরকার হচ্ছে আহমেদ ইমতিয়াজ গৌরব, বা তার আরেক নাম আহমেদ ইমতিয়াজ মন্নাফি। আমি যদি ভুল না করে থাকি, তিনি ঢাকা মহানগর উত্তর যে আবু আহমেদ মন্নাফি সাহেবের ছেলে বোধহয়। তো তিনি বলেছিলেন যে 38 নম্বর ওয়ার্ডের সরকার হচ্ছে মন্নাফি সাহেবের ছেলে আহমেদ ইমতিয়াজ মন্নাফি। তো এইভাবে বিভিন্ন এলাকায় মানে সরকারের পরে আরেক সরকার তারা দাবি করছে বা নিজেদেরকে উপস্থাপন করছে, বিভিন্ন এলাকার রাজা রানী, মাস্তান গুন্ডা, বিভিন্ন এলাকার ডন কিং হিসেবে নিজেদেরকে উপস্থাপন করছেন। তো যেটা বলছিলাম, এই যে কুড়িগ্রাম চলবে মঞ্জু মিয়ার কথায়, দক্ষিণ চলবে আপনার তাপস সাহেবের কথায়, 38 নম্বর ওয়ার্ড চলবে আহমেদ ইমতিয়াজ মন্নাফি বা গৌরবের কথায়, এবং নোয়াখালী চলবে ওবায়দুল কাদের সাহেবের কথায়, বাংলাদেশ চলবে আবার শেখ হাসিনার কথায়। কারণ শেখ হাসিনার যারা রাজনীতি করেন, তার শীর্ষ সার্গিত বিভিন্ন লীগ করেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারা অনেকে বলে থাকেন যে এই দেশে বিভিন্ন সভা সমাবেশে বলে থাকেন যে তারা এই দেশে শেখ হাসিনার ছাড়া অন্য কারো রাজনীতি করার অধিকার নাই, এরকম কথাবার্তা বলে থাকেন। এবং আমরা তো সেটাই দেখে আসছি, বিশেষ করে বর্তমানে যে এই যে সরকার, তারা তো কোনো নির্বাচিত প্রতিনিধি না, তারা তো গায়ের জোরে বন্দুকের নল ঠেকিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীদের, উচ্চ পদস্থ কর্মকর্তাদের টাকা পয়সা দিয়ে নানাভাবেই দুর্বৃত্তায়ন ঘটিয়ে তারা আজকে বাংলাদেশে একটা মাফিয়া তন্ত্র কায়েম করেছে গণতন্ত্রের পরিবর্তে। এবং তারা এখন চায়নার মতো বাংলাদেশে একটা একনায়ক তন্ত্র কায়েম করতে চায়। চায়নাতে যেমন কমিউনিস্ট পার্টির যে লিডার শি জিনপিং জিন্দাবাদ সব জায়গায় বলা হয়, এখানেও তারা আপনার সব জায়গায় সরকারি দপ্তর, কাগজপত্র সব জায়গায় শেখ হাসিনার নামেই স্লোগান দিচ্ছে। বিদ্যুতের কাগজে আমি দেখেছি লেখা শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। আবার পাঠ্যপুস্তকের বিভিন্ন বইয়ে দেখেছি যে শিক্ষা নিয়ে গর্বদেশ শেখ হাসিনার বাংলাদেশ। মানে এই বাংলাদেশ আপনার আমার নয়, এই বাংলাদেশের জন্য যে 30 লক্ষ শহীদ জীবন দিল, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারালো, এবং অসংখ্য যুদ্ধহত মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছেন, এই বাংলাদেশ তাদের নয়, এই বাংলাদেশ শুধু শেখ হাসিনার। এটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থাপন করতে চাচ্ছেন, যে কারণেই তারা হচ্ছে আপনার সেই 2014 সালেও একটা বিনা ভোটের নির্বাচন করেছে। নির্বাচনের মাধ্যমে তারা আপনার অবৈধভাবে 4-5 বছর ক্ষমতা অতিক্রম করেছে। আবার একইভাবে 18 সালেও তারা এই প্রশাসনের একদল দুর্বৃত্তকে ব্যবহার করে তারা এই আবার একটা মানে বিনা ভোটের নির্বাচন করেছে। এবং এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে, সেখানে একমাত্র আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে। আজকে প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠান হয়েছে, সেখানে যে বাংলাদেশের এই সময়ের যে আন্দোলন সংগ্রামের একটা প্রতিবাদী চেতনা, ছাত্র যুবকদের নেতা ডাকসুর ভিপি নূরকে ইনভাইট করা হয়নি, কিংবা বাংলাদেশের বড় একটা পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল দেখা যায় বিএনপিকে ইনভাইট করবে না, কিংবা অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে বা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে, এখনো স্বাধীন বাংলাদেশের কিংবদন্তি আজকে আসম আব্দুর রব, এখানে আমাদের ডক্টর কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং অসংখ্য মুক্তিযোদ্ধারা যারা আজকে রয়েছেন, তাদেরকে কিন্তু ওই প্রোগ্রামে দাওয়াত করা হয় নাই। শুধুমাত্র যারা আওয়ামী লীগের দালালি করছে, আওয়ামী লীগের লেজুর ভিত্তি করছে, আওয়ামী লীগের পা চাটছে, এবং যারা ওই যে শেখ হাসিনা জিন্দাবাদ বলছে বা জয়তু শেখ হাসিনা বলছে, শুধুমাত্র তাদেরকে সেখানে ইনভাইটেশন করা হয়েছে। অথচ ওই প্যারেড গ্রাউন্ডে যে আজকে জাঁকজমকপূর্ণ মঞ্চ করা হয়েছে, লাইটিং করা হয়েছে, ভিআইপিদের যে খরচ, সমস্ত খরচের টাকা কিন্তু আমার আপনার ঘাম, রক্ত পানি করা শ্রমের ভ্যাট ট্যাক্সের টাকায় কিন্তু এই অনুষ্ঠানগুলো হচ্ছে। সেখানে জনগণ নাই, শুধুমাত্র আওয়ামী লীগের বিনা ভোটের জনপ্রতিনিধিরা আছে, এবং এই বিনা ভোটের মাফিয়ারা, যারা আজকে বাংলাদেশে একটা মাফিয়া তন্ত্র কায়েম করেছে, এই মাফিয়ারা আছে। তো যাই হোক, যেটা বলছিলাম বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। তো আমার প্রশ্ন ছিল এইভাবে যে বিভিন্ন এলাকা আজকে আওয়ামী লীগের নেতারাই সেই এলাকার কিং, তাহলে আমরা কি এই দেশে রোহিঙ্গা? আমি রোহিঙ্গা শব্দটা নেতিবাচক অর্থে ব্যবহার করি নাই, যেহেতু রোহিঙ্গারা আমাদের দেশের নাগরিক নয়, যেহেতু তারা মিয়ানমার থেকে এসেছে, স্বাভাবিকভাবে তারা একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হয়েও তারা এখন নিপীড়িত, নির্যাতিত, তারা এখন উদ্বাস্তু। সেখানে আমরা বলেছি তাহলে এই দেশে যারা আওয়ামী লীগ করছে না, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করছে সমস্ত অপোজিশন দলগুলো, আজকে যদি দেশে আমার মনে হয় যে মোট জনসংখ্যার সর্বোচ্চ 20% হতে পারে যারা
আওয়ামী লীগ করছে, আর 80% মানুষ আওয়ামী লীগকে হেট করে আওয়ামী লীগ করে না। তাহলে 80% মানুষ কি রোহিঙ্গা? 80% মানুষ কি 20% এই দুর্বৃত্তদের কাছে কি জিম্মি থাকবে? কারণ আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে বর্তমানের যে সরকার, এরা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, জনগণের কোনো প্রতিনিধিও নয়। এরা গায়ের জোরে কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীকে ব্যবহার করে টাকা পয়সা দিয়ে তাদের পরিবারকে জিম্মি করে তারা আজকে এই রাষ্ট্র পরিচালনা করছে। কারণ আমরা দেখেছি যে ধরেন র্যাবকে যে আজকে একটা গুম খুনের বাহিনীতে পরিণত করেছে, বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে কোনো ধরনের মামলা টামলা ওয়ারেন্ট ছাড়া, রাজনৈতিক বিবেচনা ছাড়া, যাকে মনে করে তাকে তুলে নিচ্ছে, ক্রস ফায়ার দিচ্ছে, কিশোরের মতো মুস্তাকের মতো নির্যাতন নিপীড়ন করছে, তারপরে মিথ্যা স্বীকারোক্তি নিচ্ছে। এটা কি আপনার মনে হয় র্যাব ইচ্ছা করে করছে? কখনো ইচ্ছা করে করছে না। ওই বাহিনীর কিছু উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছে যারা লোভে পড়ে শেখ হাসিনার টাকা পেয়েছে, এই বিনা ভোটের মাফিয়া সরকার টাকা পেয়েছে, তারা এই সরকারের আপনার আদেশ নির্দেশে গুম খুন করছে। বড় একটা অংশের বিরোধী, কিন্তু তারা কিছু করতে পারছে না, কারণ তারা অসহায়। তারা এটা প্রতিবাদ করলে দেখা যায় তাদের চাকরি চলে যাবে বা তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। পুলিশের আপনার কি মনে হয় যে পুলিশ মুক্তিযুদ্ধের সময় রাজারবাগ থেকে সর্বপ্রথম প্রতিরোধ করে তুলেছিল, পুলিশে তো আমাদের সকলের ভাই বোন রয়েছে, সবাই কি আপনার এই সরকারের কাছে বিক্রি হয়ে গেছে নাকি? তাহলে দেশ চলতো? ইতিহাস সভ্যতা টিকে থাকতো? সবাই যদি নিজেকে বিক্রি করে দিত? তখনই না। পুলিশের বড় একটা অংশ যারা জনগণের জন্য কাজ করতে চায়। কিন্তু এই যে বলেছে আজকে যে প্রশাসনের ক্ষেত্রে প্রমোশন নিয়ন্ত্রণ করে মাফিয়ারা, এই সরকারের দুর্বৃত্তরা। ইমাম সাহেব, এসটি ইমাম সাহেব প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ছিলেন, তিনি মারা গেছেন। আল্লাহ তাকে ক্ষমা করবে কিনা সেটা আল্লাহর বিষয়, কিন্তু তিনি এই দেশের কি সর্বনাশটা করেছেন সেটা তো আমি আপনি সবাই জানি। যেটা আমাদের বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় জাফরুল্লাহ চৌধুরী বলেছিলেন যে আপনার ইমাম সাহেব আপনার তিনি আমলাতন্ত্রের মাধ্যমে এদেশের গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছেন, যে তিনি আপনার প্রশাসনের মাধ্যমে এই দেশে একটা একনায়কতন্ত্র কায়েমের জন্য তিনি নির্বাচনকে প্রভাবিত করেছেন। প্রশাসনের সৎ সাহসী মেধাবী যোগ্য মানুষকে পদায়ন থেকে বঞ্চিত করেছে। আজকে সারোয়ার আলম, ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের মতো লোককে প্রমোশন দেওয়া হয় না। 22 জনকে ডেঙিয়ে আমরা দেখি ক্রস করা হচ্ছে আপনার সেখানে আপনার যে প্রমোশন দেওয়া হয়। এবং ইমাম সাহেব বলেছেন, পুরান একটি ভিডিও পিনাকি ভট্টাচার্যের ওয়ালে শেয়ার করা আছে, আমি দেখেছি যে সেখানে তিনি ইমাম সাহেবের একটা বক্তব্য ছিল যে 2014 সালের সম্ভবত নির্বাচন, আমি যদি এক্সাক্ট ভুল না করেছি 14 বা 18 সালের, তিনি বলেছিলেন যে এই নির্বাচন করেছিলেন তারা তাদের লোক দিয়ে যারা ছাত্রলীগের আপনার থেকে পদায়ন পেয়েছিল বা ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগ করছে, তাদের দিয়ে মোবাইল কোড বসিয়ে বিভিন্ন জায়গায় তারা এই নির্বাচনকে প্রভাবিত করেছেন। তো ইমাম সাহেব আজকে যে মারা গিয়েছেন, দেখেছেন যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী মারা গিয়েছেন, ইমাম সাহেব মারা গিয়েছেন, অ্যাটর্নি জেনারেল মারা গিয়েছেন, তারপরে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ মারা গিয়েছেন। আমি কোনো মরা মানুষকে নিয়ে আসলে মানে আমি তাদের দোষ বলতেও চাই না, কারণ আমি চাই যে তাদের তো আর এখন আসলে আর কিছু নাই, আল্লাহ তাদের মাফ করে দেব। কিন্তু দেখেছেন যে তাদের মারা যাওয়ার পরে মানুষের রিয়াকশনটা কি ছিল। নাসিম সাহেব মারা গিয়েছেন, তাদের মারা যাওয়ার পরে মানুষের প্রতিক্রিয়াটা কি ছিল, এবং অন্যান্যরা মারা যাওয়ার পরে তাদের প্রতিক্রিয়াটা কি ছিল। দেখেন গতকালকেও আপনার একজন ভদ্রলোক মারা গিয়েছেন, বাংলাদেশের রাজনীতির আরেকজন কিংবদন্তি ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী যে ঐতিহাসিক ঘটনা, সে আগরতলা ষড়যন্ত্র মামলার আইনজীবী ছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, এবং যখন প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তারপরে হচ্ছে আপনার বিএনপির সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন। দেখেছেন মানুষের প্রতিক্রিয়াটা কি তাদের বেলায়, আর যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মারা যাচ্ছেন তাদের বেলায় প্রতিক্রিয়াটা কি। এটা দ্বারা কি আওয়ামী লীগ বুঝতেছে না যে তারা আজকে কতটুকু মানুষের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন বগুড়াতে আপনার ছাত্রলীগের সম্ভবত জেলা ছাত্রলীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর নামক একজন নেতা মারা গিয়েছেন। তাকে কে মেরেছেন? বগুড়া আজিজুল হক কলেজের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ। নিয়তির কি নির্মম পরিহাস এবং ভাগ্যের কি লিখন। এই আব্দুর রৌফ
এবং এই যে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর মারা গিয়েছে, তারা 2019 সালে আমি যখন ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পরে বগুড়াতে গিয়েছিলাম একটা ইফতার প্রোগ্রামে রোজা থেকে, সেদিন তারা আমাকে সহ আমার সহযোদ্ধাদের উপরে বর্বর আক্রমণ চালিয়েছিল। আমার সহযোদ্ধা রাতুলের ফেসবুকে ছবি দিয়ে, রাতুল সরকার কিংবা ভিপিনুরের বগুড়া হামলায় সার্চ দিলে পাবেন ছবিটা, রাতুলের পিঠটা কেটে গিয়েছিল সেদিন, রডের বাড়িতে, হকি স্টিকের বাড়িতে, লাঠির বাড়িতে, আমার পাটাও থেতলে গিয়েছিল। সেদিন আমাদের উপরে হামলা নেতৃত্ব দিয়েছিল বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কুখ্যাত সন্ত্রাস বগুড়ার, যিনি নানা ধরনের ছিনতাই মাদকের সাথেও জড়িত থাকার অভিযোগ রয়েছে, নাইমুর রহমান তিতাস, এবং তার সাথে ছিলেন এই আজিজুল হক কলেজের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, এবং তাদের সাথে আমাদের উপরে হামলা করেছিলেন এই যে মারা গিয়েছেন ছুরিকাঘাতে, সহযোদ্ধার ছুরিকাঘাতে এই যে তাকবীর, ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই তাকবীর মারা গিয়েছে। এবং তার আপনার কি বলে, তার মৃত্যুর দায়ে মার্ডার কেসের আসামি হয়েছে এই বগুড়া ছাত্রলীগের আজিজুল হক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ। তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করেছে। এটাই হচ্ছে একটা ন্যাচারাল পানিশমেন্ট এবং আল্লাহর বিচার। শুধু এটা না, আপনি দেখেন আজকে যে ছাত্রলীগের পদ থেকে যে বঞ্চিত হয়েছিলেন, যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপনার গোলাম রাব্বানী, ছাত্রলীগের সভাপতি রিজওয়ানুল হক চৌধুরী শোভন, তাদেরকে বহিষ্কার করা হয়েছিল। কেন বহিষ্কার করা হয়েছিল? চাঁদাবাজির অভিযোগে, টেন্ডারবাজির অভিযোগে, মাদকের অভিযোগে। ছাত্রলীগের কোন নেতা চাঁদাবাজি করেন নাই, টেন্ডারবাজি করেন নাই? আমাকে একটা নেতার, বিশেষ করে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, আমাকে একটা নেতার নাম দেখাবেন। কারণ এত বড় সংগঠন তাদের কিভাবে চলে? তাদের তো চলে এইভাবেই, বিভিন্ন কনস্ট্রাকশন ফার্ম তাদেরকে চাঁদা দেয়, টাকা দেয়, নিয়োগ বাণিজ্য করে, এইভাবেই তো তাদের এই সংগঠনগুলো নেতাকর্মীদের তাদের একটা চলার গতি হয়। একজন ছাত্রলীগের নেতা প্লেনে চড়ে সম্মেলনে যান, প্রাইভেট কার নিয়ে সম্মেলনে যান, কোথায় আসে টাকাটা, কোথা থেকে আসে? কারণ ডাকসুর বিপিএল সুবাদে দেখেছি, আপনার পেপার পত্রিকায় দেখেছেন, পয়লা বৈশাখের কনসার্টকে কেন্দ্র করে ছাত্রলীগের এক গ্রুপ আপনার বিশেষ করে মোজো কোম্পানির স্পন্সর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালচারাল প্রোগ্রাম হয়, সেখানে আগুন দেয়। মাতৃভাষা দিবসে বাংলা লিঙ্কের স্পন্সর টিএসসিতে প্রোগ্রাম হয়, সেখানে ছাত্রলীগের আর এক গ্রুপ চাঁদার জন্য নিজের অভ্যন্তরীণ কলহে লিপ্ত হয়। এইভাবেই তো হচ্ছে আপনার আসলে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, এভাবেই হচ্ছে তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করে থাকে। এটা শুধুমাত্র আমি ছাত্রলীগের কথা বলবো না, বিএনপি যখন ক্ষমতায় ছিল ছাত্রলীগও, ছাত্র দলও একই প্র্যাকটিস করেছে। এবং আপনারা দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি ছিলেন এবং কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি ছিলেন, প্রত্যেকেই দেখেন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। শুধুমাত্র কোটি কোটি টাকা না, অনেকে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। আপনি ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগকে খোঁজ করেন, দুদক খোঁজ করুক। নাজমুল সিদ্দিকী, নাজমুল তো দেশে আসতে পারেন না। জাকির সোহাগকে খোঁজ করেন। বর্তমান সভাপতি আলনাইয়ান খান জয়, লেখক ভট্টাচার্যের হিস্ট্রি ঘাটেন, দেখেন অলরেডি কত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন। এবং আপনার বিশেষ করে এই যে রাব্বানী শোভনের যেই কথাটা বলছিলাম, দেখেন এরা পদ হারিয়েছিল কেন? যে ঠুনকো অভিযোগ যেগুলো ছিল আসলে, যে তারা চাঁদাবাজের অভিযোগে, তাদের অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে যারা চাঁদা দাবি করছেন, সবাই করেছে, কিন্তু তারপর তাদেরকে অল্প দিনেই পদ থেকে পদচ্যুত হতে হয়েছে, অসম্মানিত হতে হয়েছে। কেন হতে হয়েছে? এটা একটা আল্লাহর বিচার। এই রাব্বানী আমার উপরে সব জায়গায় হামলার নেতৃত্বে ছিল, এই রাব্বানী, এই শোভন, তারা পানিশমেন্ট পেয়ে গেছে না। বিশেষ করে রাব্বানী পানিশমেন্ট পেয়ে গেছে না। একসময় হাজার হাজার ছেলেমেয়েরা মৌমাছির মতো তাদের পেছনে ছুটত, আজকে 10 জনও তাদের পেছনে নাই। বরঞ্চ কি দেখেছে, আজকে ধরেন আমরা অপোজিশন থেকে রাজনীতি করছি, সরকার বিরোধী রাজনীতি করছি, যে কারণে আমি গত বছরের সে আগের বছর বিভিন্ন জায়গায় ইফতার প্রোগ্রামে গিয়েছিলাম আমার সংগঠনের, সেখানে গিয়ে আমরা হামলার শিকার হয়েছিলাম। এবং আপনার ব্রাহ্মণবাড়িয়াতে, বগুড়াতে, বিভিন্ন জায়গায় ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই রাব্বানী নিজের এলাকা মাদারীপুরে ঢুকতে পারেন, এলাকায় ত্রাণ দিতে গিয়ে এলাকায় দৌড়ানি খেয়ে আসছে, শোভন তো খবর নাই। কাজে এইটা হচ্ছে আল্লাহর বিচার। এবং আরেকটা কথা হচ্ছে, দুটো ঘটনা তো বললাম, বগুড়ার ঘটনা এবং রাব্বানী শোভনদের ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে আপনার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কোটা সংস্কার আন্দোলন আমরা করি, সেই আন্দোলনের সময় 30শে জুন যে নির্মমভাবে
আমি আমার সহযোদ্ধা আতাউল্লাহ, রাশেদ খান, মশিউর, মাহফুজ সহ অনেকে, হাসান আল মামুন সহ অনেকে যে নির্মম নির্যাতনের শিকার হয়েছিলাম, মার খেয়েছিলাম। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা জুনিয়র ছেলে, আমি তখন মাস্টার্সে পড়ি 18 সালে, আর সেই ছেলে কেবলমাত্র ফার্স্ট ইয়ার আসছে, ছাত্রলীগ করে গা গরম, রক্ত গরম, আমার উপরে আঘাত করেছিল। সেই ছেলে তার কয়েকদিন পরে বিষ খেয়েছিল, হতাশা থেকে, বিষণ্ণতা থেকে। দেখেন আল্লাহ কিভাবে বিচার করছেন। এবং তারপরে সেই ছেলে টিজিং করে ডিপার্টমেন্ট থেকে বহিষ্কৃত হয়েছিলেন। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ এই জালিমদেরকে দুনিয়াতেই শিক্ষা দিয়েছেন খুব অল্প সময়ের ব্যবধানে। তো আল্লাহর কাছে আজকে প্রার্থনা করি এবং জনগণকে বলবো, আপনারা একটা প্রার্থনা করুন। আজকে যারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করেছে, বাংলাদেশের জনগণকে একটা দুঃসহ পরিবেশের মধ্যে নিয়ে এসেছে, বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে হরণ করে নিয়ে গেছে, বাক স্বাধীনতাকে হরণ করে দিয়েছে, গণমাধ্যমের কণ্ঠ টুটি চেপে ধরছে, মানুষের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি চালু করে দেশকে একটা মাফিয়া তন্ত্র কায়েম করে, একনায়কতন্ত্র কায়েম করে যাচ্ছে। আল্লাহ ওদেরকে হেদায়েত দাও, না হলে ওদেরকে শিক্ষা দাও, ওদেরকে দুনিয়াতে তুমি একটা শাস্তি দাও, অন্যথায় ওদেরকে হেদায়েত দাও। আল্লাহর কাছে এইটা প্রার্থনা করে আপনারা প্রত্যেকে দয়া করে এটাই হচ্ছে নামাজে কিংবা মোনাজাতে করবেন যে আল্লাহ এই জালিমদেরকে তুমি হেদায়েত দাও, অন্যথায় দুনিয়া থেকে তুলে নিয়ে যাও। কারণ এছাড়া সহজ প্রার্থনার নাই, হয় তুমি হেদায়েত দাও। এবং যেখানে আমরা সবসময় আমার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ সহ সকল লীগের ভাই বন্ধুদেরকে আমরা বলবো, আমরা কখনোই ঢালাওভাবে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিরোধিতা করি না, সবাইকে এক পাল্লায় মাপি না, খারাপ বলি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সমস্ত লীগে অসংখ্য মানুষ রয়েছে যারা সৎভাবে জীবনযাপন করে, সৎভাবে রাজনীতিটা করতে চায়, সকলকে নিয়ে রাজনীতিটা করতে চায়, রাজনীতিটাকে রাজনীতির জায়গায় রাখতে চায়। কারণ আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, প্রশাসন হয়তো অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা শুনছে, কিন্তু এটা তো ট্রু যে আর বেশি দিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না। 12টা বছর গায়ের জোরে থেকেছে, খুব বেশি দিন থাকবে না, পতন ঘনে আসছে, আওয়ামী লীগের মধ্যে আতঙ্ক ঢুকে গিয়েছে। তো তখন এই যে আওয়ামী লীগের যারা ঔদ্ধত্য দেখাচ্ছেন, বিভিন্ন এলাকায় মাস্তানি করছেন, গুন্ডামি করছেন, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিচ্ছেন, ভিন্ন মতের রাজনীতির কারণে এলাকা ছাড়া করছেন, হুমকি দিচ্ছেন, দলটা ক্ষমতায় গেলে আপনাদের পরিণতিটা কি হবে একবার চিন্তা করছেন? আজকে মওদুদ আহমেদের মতো লোক বঙ্গবন্ধুর সহচর ছিলেন, বঙ্গবন্ধুর সাথে কাজ করেছেন, শুধুমাত্র একটা অপোজিশন পার্টি করেন, এলাকায় যেতে পারেন নাই। ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধা আপনার সাদেক হোসেন খোকা দেশে মৃত্যুবরণ করতে পারে না, দেশে আসতে পারে না, ভিসা দেওয়া হয় না ওইভাবে। তো বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় কথা বলছি যে হয়তো বিএনপির পক্ষ নিয়ে একটু কথা বলে থাকি কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু তার মানে এটা ভাববেন না বিএনপির আমরা দালালি করছি। স্পষ্টভাবে আমরা নিজেরা একটা স্বতন্ত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম ডেভেলপ করার জন্য কাজ করে যাচ্ছি। কারণ আমরা মনে করি বাস্তব কথা যে বর্তমানের যে দেশের সিচুয়েশন, এই সিচুয়েশনের জন্য আওয়ামী লীগ যেমন দায়ী, বিএনপিও দায় এড়াতে পারে না। সেই জায়গা থেকে আমরা বলছি যে আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আজকের শিক্ষিত সচেতন তরুণ প্রজন্মকে বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে, তরুণ প্রজন্মকে আগামীর বাংলাদেশের হাল ধরতে হবে। সেখানে আমরা ইতিমধ্যেই ছাত্রদের নিয়ে গঠন করেছি ছাত্র অধিকার পরিষদ, যুবকদের নিয়ে গঠন করেছি যুব অধিকার পরিষদ, শ্রমিকদের নিয়ে গঠন করেছি শ্রমিক অধিকার পরিষদ, এবং দেশের বাইরের প্রবাসীদের নিয়ে গঠন করেছি প্রবাসী অধিকার পরিষদ। এবং খুব শীঘ্রই আমাদের মূল রাজনৈতিক দল সেটিরও আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। সোজা কথা হচ্ছে আমরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে চাই, কারণ আমরা এই বিদ্যমান প্রতিহিংসার রাজনীতি, এই সংঘাত সহিংসতার রাজনীতি করতে চাই না। আমরা একটা সম্প্রীতির রাজনীতি করতে চাই, আমরা একটা সহনশীলতার রাজনীতি করতে চাই। আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই আমরা অন্যান্য ছোট ছোট সংগঠনগুলোর সাথে যৌথ প্রোগ্রাম করার মাধ্যমে মানুষকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি। ইতিমধ্যে আমরা যে 4টি সংগঠন, গণসংহতি আন্দোলন, রাষ্ট্রচিন্তা, ভাসানী অনুসারী পরিষদের সাথে আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালনের বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছিলাম, মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছিলাম, তারপর ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বেশ কয়েকটি প্রোগ্রাম করেছিলাম। সেখানে এই 4টি সংগঠন ব্যতীত আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল, নাগরিক সমাজের প্রতিনিধি ছিল। এবং আমরা বলছি যে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মতো সমস্ত কালা কানুন বাতিল করতে হবে, কারণ এই ডিজিটাল
নিরাপত্তা আইনটি এখন সরকারের জন্য একটা অস্ত্র হিসেবে সরকার ব্যবহার করছে, যে আইনের মাধ্যমে ভিন্ন মত বিরোধীদের আপনার দমনে ব্যবহার করছে। আপনি দেখেছেন যে যেই কৃষক লেখাপড়া জানে না তাকেও আপনার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দিয়ে তাকে হয়রানি করছে, তাকেও মামলায় জড়াচ্ছে। এবং এই মামলা এখন পর্যন্ত যতগুলো কেস হয়েছে, কোনো একটা কেসে আপনার কি বলে আপনার অভিযোগ বা চার্জশিট এখন পর্যন্ত দিতে পারে নাই। ম্যাক্সিমামই হয়েছে একেবারে আপনার প্রতিহিংসা থেকে। কিছুদিন আগে আমাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা দর্শন মামলা হয়েছে। কিছুদিন আগে আপনারা কিশোর এবং মোস্তাককে যে জেলখানায় কিভাবে নির্যাতন করা হয়েছে সেই ঘটনা আপনারা শুনেছেন বন্ধুগণ। তো যেই কথাটি বলতেছিলাম, অবশ্যই যারা এতক্ষণ লাইভের সাথে ছিলেন এবং পুরো লাইভটি আর হয়তো 5-7 মিনিটের মধ্যে শেষ করবো, তার দয়া করে লাইভটি প্রত্যেকের টাইম লাইনে শেয়ার করবেন, বিভিন্ন পাবলিক গ্রুপে শেয়ার করবেন এবং ডাউনলোড করে ফেসবুক ইউটিউবে ছড়িয়ে দেন। কারণ মানুষের কাছে এই আহ্বানটা যাওয়া দরকার, মানুষের এই বিষয়ে ঐক্যমত হওয়া দরকার, সচেতন হওয়া দরকার, প্রতিক্রিয়া ব্যক্ত করা দরকার। অন্তত প্রতিবাদটুকু তো করতে হবে। সেটুকু যদি না করি তাহলে দেশ কিভাবে পরিবর্তন হবে? আকাশ থেকে পরিবর্তন ফেরেশতা এসে পরিবর্তন করে দিয়ে যাবে? নো, মানুষের চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। যেটা বলছিলাম, এই ডিজিটাল নিরাপত্তা আইনের আপনারা দেখেছেন যে আমাদের যে আলোচিত দুজন মানুষ, যে কিশোর লেখক মোস্তাক আহমেদ, উদ্যোক্তা এবং লেখক মোস্তাক আহমেদ এবং কিশোরকে যে নির্যাতন করা হয়েছিল কারাগারে, সেই ঘটনাটি কিন্তু বেশ আপনার চাঞ্চল্য তৈরি করেছে। দেশ তথা বিদেশ ও আন্তর্জাতিক মহলও এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন যে বাংলাদেশ সরকার এইভাবে ভিন্ন মত এবং বিরোধীদের দমনে তারা নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে। সেই জায়গা থেকে আপনার কিশোর ছাড়া পাওয়ার পরে তিনি একটা মামলা করেছেন যে তাকে যে অন্যায়ভাবে 2 দিন যে তুলে নিয়ে যাওয়া হলো, আটক রাখা হলো, আপনার অপরিচিত বা অজ্ঞাত স্থানে নির্যাতন করা হলো, যেটি আমরা তার বর্ণনা দেখলাম। তার যৌনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল এবং টর্চারের ফলে তিনি একেবারে মলমূত্র ত্যাগ করে দিয়েছিলেন। তো আমি একটা জিনিস আসলে আপনাদেরকে একটু বোঝার, একটা উপলব্ধি করার আহ্বান জানাবো যে একটা জিনিস চিন্তা করেন, একজন কার্টুনিস্ট এবং একজন ছিল লেখক, তাদেরকে যদি এই নির্যাতন নিপীড়ন করতে পারে তাহলে বিএনপি, জামাত সহ বিরোধী দলের যারা রাজনীতি করে, বিভিন্ন সংগঠন করে আমাদের মতো, তাদের উপরে কি দমন পীড়নটা চলে। তো এখন দেখেন, এই দমন পীড়ন কি আমাদের দেশের কোনো লোকজন এটা করতে পারবে? আমরা দেখেছি যে এই সরকার যে ধরনের এই যে টর্চারের যে ঘটনাগুলো উঠে এসেছে, এগুলো কিন্তু বাংলাদেশে এর আগে আমরা শুনিনি। আমরা এগুলো শুনেছি ইসরায়েল করে থাকে, বিশেষ করে ফিলিস্তিনিদেরকে ধরে নিয়ে। তো এখন আমরা বিভিন্ন ব্যক্তিবর্গের আলোচনায় শুনি যে অনেকেই বলে যে দেশ চালা হচ্ছে আপনার ভারতীয় গোয়েন্দা সংস্থা র, এবং তার সাথে মোসাদও বাংলাদেশে ঢুকেছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। তাহলে কি আমরা ধরে নেব যে এই যে মানুষকে ভিন্ন মতের কণ্ঠস্বর দমন পীড়ন করার জন্য যে নির্যাতন নিপীড়ন, এই ট্রেনিং আমাদের যে দুর্বৃত্তরা, আমাদের প্রশাসনের মধ্যে থাকা কতিপয় দুর্বৃত্ত, এরা এই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ কিংবা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কাছ থেকে ট্রেনিং নিয়েছে? আমরা কেন ধরে নিব না? কারণ আপনারা দেখেন, যখন আমরা এই সাম্প্রদায়িক মোদির আগমনের বিরোধিতা করলাম, আমরা যখন বলছি যে আপনার মোদির বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই 50 বছর স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর মতো একটা পবিত্র অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষের নেতার জন্মদিনে মোদির মতো একজন সাম্প্রদায়িক ব্যক্তি এখানে আসতে পারে না, এবং যে ভারত বন্ধুত্বের দোহাই দিয়ে আমাদেরকে মুক্তিযুদ্ধের সেই 72 সাল থেকে শোষণের নীতি অনুসরণ করে যাচ্ছে, আমাদের উপরে দাদাগিরি করছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে, এবং বর্তমানে এই মাফিয়া সরকারকেও আপনার ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ব্যাকআপ দিচ্ছে। সীমান্তে প্রতিনিয়ত আমার নিরীহ বাংলাদেশি ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে মারছে। সেই অমীমাংসিত বিষয়গুলোর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশে মোদি আসতে পারে না। এবং আমরা বলেছি, বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে মোদির আগমন ঠেকাতে, মোদির আগমন প্রতিহত করতে আমাদের সীমিত শক্তি দিয়ে আমরা যতটুকু পারি আমরা প্রতিবাদ করার চেষ্টা করব। এবং এই ইস্যুতে আমরা বাংলাদেশের অপরাপর রাজনৈতিক, ছাত্র, যুব, শ্রমিক সকল সংগঠনকে আমরা আহ্বান জানাবো, ইসলামিক সংগঠনগুলোকেও, যে আপনারা আপনাদের জায়গা থেকে অন্তত এই উগ্র হিন্দুত্ববাদী মোদির আগমনকে ঠেকানোর জন্য যার যার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন। অসাম্প্রদায়িক বাংলাদেশে
এই সাম্প্রদায়িক মোদি আসতে পারে না। মোদি আসলে এদেশে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠবে। মোদি আসলে যে এদেশেও বিজেপির উগ্র হিন্দুত্ববাদকে তারা প্রমোট করে যাবে, সেটি আমরা হতে দিতে পারি না। আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আমরা আমাদের জায়গা থেকে আমরা কখনোই ভারতের বিরোধিতা নয়। আমরা বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ ভারত, আমরা চাই দুদেশের সাথে বন্ধুত্বের পূর্ণ সম্পর্ক হোক। কিন্তু আমরা দেখেছি এই মোদী সরকার পরাপর 2 টার্ম ক্ষমতায়, কিন্তু এখানে আপনার সীমান্ত হত্যার বিষয়ে কোনো সমাধান হয়নি, আপনার তিস্তার চুক্তি নিয়ে কোনো সমাধান হয়নি, উত্তর অঞ্চলে যে আপনার বর্ষার সময় তারা পানি ছেড়ে দিয়ে ডুবিয়ে মারে, অথচ খরার সময় তারা এক ফোঁটা পানি দেয় না। এরকম সম্পর্ক বন্ধুত্বের নমুনা হতে পারে না। আমরা যখন তাদেরকে পেঁয়াজ দেই, ইলিশ পাঠাই পুজোতে, তখন তারা আমাদের দেশে পেঁয়াজ বন্ধ করে দেয়। পেঁয়াজের 50 টাকার পেঁয়াজের কেজি 300 টাকা পর্যন্ত হয়ে যায়। এটা কোনো বন্ধুত্বের পরিচয় নয়। কাজী এই ক্ষেত্রে অবশ্যই ভারতের সাথে বন্ধুত্ব হতে হবে এই 2 দেশের জনগণের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষার ভিত্তিতে, 2 দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। শুধু কোনো একটা রাজনৈতিক দলের সাথে মানে ভারতের সম্পর্ক হতে পারে না। সেই জায়গা থেকে আমরা ভারতের রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আপনারা অন্তত এদেশের জনগণের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চেষ্টা করেন। অবশ্যই অনেকে এখানে হুমকি দিয়েছেন। গত পরশুদিন আমি রেকর্ড রেখেছি, ফোনে একজনে হুমকি দিয়েছেন মোদির বিরোধী আন্দোলন করায় গুলি করে মারবেন, কুপিয়ে মারবেন। আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে এই সমস্ত হুমকির পেছনে এই মাফিয়া সরকারের ইন্ধন রয়েছে। কারণ ডাকসুতেও আমাদেরকে হত্যা চেষ্টার জন্য যে হামলা করেছিল, সেখানে অবশ্যই এই মাফিয়া সরকারের পাশাপাশি এই ভারতের গোয়েন্দা সংস্থা রয়েরও মদত রয়েছে। এবং এদেশের যে ভারতীয় দালাল, রাজনৈতিক দল থেকে প্রশাসন, গণমাধ্যমে যারা রয়েছে, যারা এদেশের খায়, এদেশে হাগে, অথচ দালালি করে ভারতের, এই দালালগুলো হচ্ছে বাংলাদেশে সবসময় একটা সাম্প্রদায়িক সংঘাত সহিংসতা ঘটাতে চায়, বাংলাদেশেও একটা উগ্রবাদের উত্থান ঘটাতে চায়। কাজী সকল দেশপ্রেমিক সচেতন মানুষকে এই দালালদের থেকে সচেতন থাকতে হবে। এবং আমরা একটা কথাই বলি যে যতই হুমকি দামকি দেওয়া হোক না কেন, আমরা যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে অবস্থান, এদেশের গণতন্ত্র মানবাধিকারের পক্ষে যে আমাদের অবস্থান, ইনশাআল্লাহ এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। সেখানে যতই হুমকি দামকে আসুক না কেন, আমরা কোনো দুর্বৃত্তদের কাছে মাথা নত করব না। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিংবা জিয়াউর রহমানের মতো সাচ্চা দেশপ্রেমিক মানুষ ভারতের স্বার্থ আদায় কাজ করেননি বিদায় তাদেরকে হত্যা করা হয়েছে। সেখানে আমরা তো চুনোপুটি, অবশ্যই চুনোপুটি ডাজন্ট ম্যাটার। আমরা বিলিভ করি আমাদের মতো অসংখ্য চুনোপুটি আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, দেশের গণতন্ত্র রক্ষায় তারা আজকে দৃঢ় প্রতিজ্ঞ, নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত আছে। কয়জন চুনোপুটিকে মারবা? কাজে এই যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানকে হত্যা করেও এদেশের মানুষের সংগ্রামী চেতনাকে দমিয়ে রাখা যায়নি, দাবিয়ে রাখা যায়নি, তেমনি ভাবেও এই 2-1 ভিপি নূরকে আপনার কুপিয়ে কাঁপিয়ে কিংবা হত্যা করেও এই বাংলাদেশের এই সময়ের যে মানুষের যে প্রতিবাদী চেতনা, যে আগ্রাসী বিরোধী মনোভাব, সেটাকে দমন করে রাখা যাবে না। এবং যেহেতু ইতিমধ্যেই আমরা একটা রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছি, দিনে দিনে আমরা দ্বিগুণ হচ্ছি। কাজে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সকল অপশক্তিকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব। দেশের স্বার্থ আদায়ে আমরা সবসময় যেমন ঐক্যবদ্ধ ছিলাম, আমরা যেমন ইউনাইটেড ছিলাম, আমরা সেভাবে ঐক্যবদ্ধ থাকব। সবশেষ প্রশাসনের ভাই বোনদের প্রতি একটা আহ্বান জানিয়ে আমার আজকের এই লাইভটি শেষ করব, যেটি হচ্ছে যে দেখেন কুড়িগ্রামে যে আজকে আতাউর রহমান মিন্টু যেই লোকটি মারায়, আপনার তার 2 হাতের কবজি কেটে ফেললো এবং আপনার পায়ের রক কেটে দিল। তিনি বলেছিলেন যে এর আগেও তার বাসায় গুলি করেছিল। তো বাসায় গুলি করার পরে তিনি জিডি করেছিলেন, ওসিকে জানিয়েছিলেন, এসপিকে জানিয়েছিলেন, তারা কোনো ভ্রুক্ষেপ করেনি বা এই লোকটিকে সেভ করেনি। কারণ কেমনে করবে? এ লোক হচ্ছে একটা ছোট পর্যায়ের নেতা, আর যেই 2 গ্রুপের দাপট, তারা তো একজন জেলা আওয়ামী লীগের সভাপতি, আরেকজন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তো এই বড় নেতা আপনার বিরুদ্ধে কেমনে পদক্ষেপ নেবে ছোট নেতাকে রক্ষা করার জন্য? কিন্তু শেষ পরিণতি কি হয়েছে দেখেন, একটা লোকের 2 আপনার হাতের কবজি চলে গেল, পা চলে গেল, একটা ইয়ং লোক পঙ্গু হয়ে গেল। যদিও সবাই আওয়ামী লীগের, কিন্তু আমাদের কাছে তারপর একটা কষ্টের যে সে তো একজন মানুষ। তো সেই জায়গা থেকে আমরা প্রশাসনের ভাই বোনদেরকেও বলতে চাই, এই যে আপনারা নিজের দায়িত্ব ভুলে আওয়ামী লীগের নেতাদের
আপনার সার্ভিস করার জন্য নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিচ্ছেন, নিজের দায়িত্বকে ভুলে যাচ্ছেন, তার খেসারত কিন্তু জনগণ দিচ্ছে। দেখেন, একটা ইয়ং লোক জীবন দিতে হয়েছে, এবং নোয়াখালীর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। ওবায়দুল কাদের একজন প্রভাবশালী নেতা, দাপটশালী নেতা, প্রতাপশালী নেতা, শেখ হাসিনার পরে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শক্তিধর ব্যক্তি। তার ভাইয়ের সাথে ঝামেলা, আপনারা ব্যবস্থা নিতে পারলেন না। পরিণাম কি হয়েছে? দুজন মানুষ খুন হয়েছে। এর দায় কি ওই এলাকার প্রশাসন এড়াতে পারেন না? কাজী এখানে বলবো, ঠিক একইভাবে আজকে এই বিনা ভোটের সরকার কিংবা এই মাফিয়াদের আমলে 2014 সাল থেকে আজকে পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, যতগুলো গুম খুন হয়েছে, তার দায় আজকে প্রশাসন এড়াতে পারেন না। কারণ আপনারা যদি বলতেন যে কোনো বিনা ভোটের ফ্যাসিবাদী সরকার, স্বৈরতান্ত্রিক সরকার, মাফিয়া সরকার, ভারতের তাবেদারি সরকারের সাথে আমরা কাজ করব না, আমরা সাংবিধানিক মূল্যবোধকে রক্ষা করার জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য, জনগণকে সেবা করার জন্য আমরা শপথ নিয়েছি, আমরা চাকরিতে যোগদান করেছি, আমরা সেটা করব। কোন বিনা ভোটের সরকার, আনইলেক্টেড গভর্নমেন্ট, ফ্যাসিবাদী গভর্নমেন্ট, স্বৈরাচারী গভর্নমেন্টের সাথে আমরা কাজ করব না। এটা যদি আমাদের পুলিশ প্রধান বলতেন, এইটা যদি আমাদের জাস্টিসটা বলতেন, কোর্ট থেকে চিফ জাস্টিস সহ অন্যান্য জাস্টিসটা বলতেন, এইটা যদি আমাদের সেনা প্রধান সহ 3 বাহিনী প্রধান বলতেন, শেখ হাসিনার সমস্ত আওয়ামী লীগার তাদের কি হ্যাডাম্বা ক্ষমতা ছিল যে তারা জোর করে বাংলাদেশকে শাসন করার এবং বাংলাদেশকে আজকে একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত করার, বাংলাদেশকে একটা গুম খুনের রাজ্যে, একটা রাম রাজ্যে পরিণত করার, ভারতের একটা করদ রাষ্ট্রে পরিণত করার ছিল না। কাজী এই দায় কিন্তু আপনারা এড়াতে পারেন না। আপনারা হয়তো বুঝতে পারেন নাই যে আছে এই মাফিয়ারা এই দেশটাকে এইভাবে ধ্বংস করবে, এইভাবে একটা পার্শ্ববর্তী দেশের হাতে তুলে দিবে, কিন্তু এখন তো বুঝতে পেরেছেন। তো দয়া করে আমার আপনাদের প্রতি আহ্বান থাকবে, আগে যা করেছেন, এখন অন্তত জনগণের পক্ষে অবস্থান নিন। যেটা বলেছে, শেষ ভালো যার সব ভালো তার। কাজী আগে যাই অপরাধ করেছেন, এই মাফিয়াদের রক্ষায় কাজ করেছেন, এখন অন্তত জনগণের জন্য কাজ করেন, কারণ আপনাদের সাথে জনগণের কোনো বিরোধ নাই। আজকে আপনি যে পুলিশের ওসি, ডিসি, এসপি, ইউনো, যে পর্যায়ের অফিসার হন না কেন, সচিব, আমলা যাই হন না কেন, আপনি তো ক্ষমতার যদি পরিবর্তন হয় তাতে কি, তাতেও আপনি ওসি, ডিসি, এসপি থাকবেন। আপনার যে একটা সম্মান, আপনার যে একটা প্রভাব, বলতে গেলে সরকারি যারা চাকরি করেন, সেটি কিন্তু যে সরকারি হোক না কেন আপনাদের বজায় থাকবে। কারণ যে সরকারে আসুক না কেন, আপনাদের সহযোগিতা ছাড়া তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। কাজে আপনারা কেন এই একটা বিনা ভোটের মাফিয়াদের দালালি করে, লেজুর ভিত্তি করে বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবেন, বাংলাদেশকে একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্রের দিকে নিয়ে যাবেন? সেই জায়গা থেকে আমার আহ্বান থাকবে, আপনারা স্বাধীনতার 50 বছরে সুবর্ণ জয়ন্তীতে শপথ নিন যে আপনারা জনগণের জন্য কাজ করবেন। আপনারা ওই ঢাকা দক্ষিণে মেয়র তাপসের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করার জন্য কাজ করবেন না, কুড়িগ্রামে আপনারা মঞ্জুর দাপট প্রতিষ্ঠা করার জন্য কায়েম করবেন না, কিংবা ওই নোয়াখালীতে কোম্পানিগঞ্জে কাদের মির্জার দাপট কায়েম করার জন্য আপনারা কাজ করবেন। আপনারা জনগণের জন্য কাজ করবেন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, সিপিবি, গণসংহতি, বাম, ডান, হেফাজত, খেলাফত, সব ধর্ম, মত, বর্ণ, পথের মানুষ আপনাদের কাছে যাবে, আপনাদেরকে সম্মান করবে যদি আপনারা জনগণের জন্য কাজ করেন। কারণ আপনারা সবার জন্য শপথ নিয়েছেন, আপনারা কোনো স্পেসিফিক গোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য শপথ নেন নাই। তাদের জন্য কেন কাজ করে আপনারা বড় একটা অংশের অভিশাপ নেবেন, বড় একটা অংশের বিরুদ্ধে চলে যাবেন? দেখছেন না আপনারা যেটা আসিফ নজরুল স্যার বলেছেন একটা পোস্টে, যে আসলে অনেকে আপনার মৃত্যুর কোল থেকে ফিরে এসে বা দুরারোগ্য রোগ থেকে সুস্থ হয়ে একটু ভালো মানুষের জন্য কাজ করেন বা ভালো পথে ফিরে আসেন, কিন্তু কিছু শয়তান আছে যেগুলো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও শয়তানি ছাড়ে না, আরো শয়তানি বাড়ায়। সেরকম শয়তান তো আমরা দেখতেছি, কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে আসলে পৃথিবীটা স্বল্প সময়ের জন্য, দুনিয়াটা স্বল্প সময়ের জন্য।
যে কোনো সময় যে কেউ চলে যেতে পারে। এই আমার মতো 26-27 বছর বয়সেও অসংখ্য তরুণ চলে গিয়েছে, আমাদেরকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে। যে কারণে মনে করি যে যতদিন বাঁচবো মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করে বাঁচবো, কথা বলে বাঁচবো, এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জীবন চলে যায় যাক, সেটাই হবে জীবনের সার্থকতা। পৃথিবীতে আজীবন বেঁচে থাকতে পারবো না। তো কাজী সর্বশেষ আহ্বানটা এটাই যে আজকে রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিংবা ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব যারাই যেখানে আছেন না কেন, আসলে দেশটা বর্তমানে একটা সংঘাত সহিংসতার দিকে যাচ্ছে এবং দেশের ভবিষ্যৎটা কি সেটি নিয়ে সমস্ত মহল উদ্বিগ্ন। আজকে দেখেন এই যে 17ই মার্চ থেকে 26শে মার্চ কি হতে যাচ্ছে দেশে, সরকার এত আতঙ্কিত কেন যে কোনো রাজনৈতিক দলকে প্রোগ্রাম মিছিল মিটিং করতে অনুমতি দিচ্ছে না, প্রশাসন লেলিয়ে দিচ্ছে। ছাত্রলীগ যুবলীগকে ওই সেই গণজাগরণ মঞ্চের মতো আরেক মঞ্চ করে দিয়েছে শাহবাগ। আতঙ্কটা কোথায়? তারা কি টের পাচ্ছে যে যে কোনো সময় গণবিস্ফোরণ ঘটে যেতে পারে? যদি গণবিস্ফোরণ ঘটে, এই মঞ্চ ফঞ্চ ছাত্রলীগ যুবলীগ কোনো লীগ দিয়ে রক্ষা পাবেন না। পৃথিবীর কোনো দেশেই কোনো স্বৈরাচার কেউ রেহাই পায়নি। লিবিয়াতে গাদ্দাফি, সুয়ার্টো, আপনার হোসনি মোবারক কেউ রেহাই পাননি। কাজী সেই ক্ষেত্রে সরকারের যারা আছেন তাদেরকেও বলবো, আপনারা যদি প্রকৃত অর্থেই মুক্তিযুদ্ধের চেতনা আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে চান, স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তীকে অর্থবহ করতে চান, আপনারা যারা সরকারে আছেন এবং যারা সরকারি দলের নেতা আছেন, তারা এই সাম্প্রদায়িক মোদির আগমন যেন বাংলাদেশে না ঘটে সেই জায়গায় যার যার জায়গা থেকে ভয়েস রেজ করেন এবং এই সরকার এইভাবে বাংলাদেশকে যেন একটা সংঘাত সহিংসতা, একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে গিয়ে বাংলাদেশের যেন ধ্বংস ডেকে না এনে, সেজন্য সরকারকে বাধ্য করেন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করার জন্য। এবং শুধুমাত্র অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নয়, এই যে সংবিধানে যে ক্ষমতার ভারসাম্যহীনতা রয়েছে, ইমব্যালেন্স অফ পাওয়ার রয়েছে, সেগুলোর একটা সংস্কারও আপনারা সরকারকে নেয়ার জন্য প্রেশার ক্রিয়েট করেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি যে আমরা এই সংকট থেকে উত্তরণে শীঘ্রই একটা কর্মসূচি দেব। আশা করি সেই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সকলেই সামিল হবেন এবং তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে আপনারা যুক্ত হবেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ তথা আমাদের যে রাজনৈতিক দল আসতেছে সেই দলে, সেই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইভটি শেয়ার করে আজকে এই বার্তাটি সকলের কাছে পৌঁছে দেবে। দেশটা কোনো ব্যক্তির, কোনো দলের নয়। এই দেশের মালিক এদেশের কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আপামর জনসাধারণ। এই দেশে প্রত্যেকেরই সমান অধিকার রয়েছে। সুতরাং দেশটা গড়ার জন্য হচ্ছে সকলকে যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। রাজনীতি যার যার, দেশটা সবার। সব দলেই তো আপনার নেতারা এই গতানুগতিক কথাটি বলে থাকেন যে ব্যক্তির চেয়ে দল বড়। অবশ্যই একজন ব্যক্তির চেয়ে একটা দল বড় এবং দলের চেয়ে দেশ বড়। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে ভারতের একটা করদ রাষ্ট্র বানাতে কাজ করতে পারে। বাংলাদেশেও ভারতের সাম্প্রদায়িকতার উত্থান ঘটাতে পারে, সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিতে পারে ক্ষমতায় থাকতে। কিন্তু আমরা সাধারণ জনগণ, দেশপ্রেমিক জনগণ তো সেটা হতে দিতে পারি না। আওয়ামী লীগ তাদের গুটি কয়েক নেতা নেত্রীকে সুখে রাখার জন্য আপনার বাইরের দেশের টাকা পাচার করতে পারে, বাংলাদেশকে একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত করতে পারে। আমরা আপামর জনসাধারণ তো সেটি হতে দিতে পারি না। অনেকক্ষণ লাইভ করেছি, প্রায় 1 ঘন্টা। যারা এতক্ষণ লাইভের সাথে ছিলেন, শুনেছেন, অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের অফিস রয়েছে, যে আপনারা অনেকে আমাদের সাথে দেখা করতে চান, কাজ করতে চান, সেই ক্ষেত্রে আমাদের পোস্টেও লাইক, শেয়ার, কমেন্ট করলে আমরা অনেককে বিশেষ করে সংগঠনে যুক্ত করিয়ে দিতে পারবো। এবং ইতিমধ্যেই সারা দেশে আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের কমিটি গঠন হয়েছে, সেখানে যারা দায়িত্বে আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের যে ঢাকায় অফিস রয়েছে, যে কেন্দ্রীয় অফিস পল্টন বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশে যে জামান টাওয়ার, সেখানে এসেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আবার যেই কথাটি বলবো, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কিংবা স্বাধীনতা কোনো দুর্বৃত্তদের একার নয়, এদেশের সকল আপামর জনগণের। কাজী যে ধরনের প্রোগ্রাম করবেন না কেন, আপনারা সবাই যার যার মতো প্রোগ্রাম করবেন, প্রতিবাদ করবেন। প্রয়োজনে
যেখানে বাধা আসবে সেখানে রুখে দাঁড়াবেন, কিন্তু কোনো কর্মসূচি এই মাফিয়াদের কথায় আপনারা বন্ধ করবেন না। আমরা আমাদের যে গতানুগতিক কর্মসূচি, যতই তারা ভয়ভীতি হুমকি দেখাক না কেন যে 17 তারিখ থেকে 26শে মার্চ কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না, আমরা জীবন দেব, কিন্তু আমরা কর্মসূচি সফল করবো। আমাদের কর্মসূচি খুব শীঘ্রই ঘোষণা হবে, সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।